স্বাধীনতার আগের একটা গান আছে। গানের খাতায় স্বরলিপি লেখে বলো কি হবে, জীবন নামের শূন্য খাতা বেহিসাবে ভরে রবে। গানের খাতায় স্বরলিপি লেখে কোনো লাভ নাই, জীবন নামের শূন্য খাতার পাতা বেহিসাবে ভরে যাবে। বাংলাদেশের দিকে তাকালে আমরা অনেক কিছু দেখতে পাই। একটা ছোট্ট উদাহরণ দেই, কয়েক সেকেন্ডে, ধৈর্য হারাবেন না, তারপরে মেইন টপিকসে চলে যাব। ধরেন প্রথম আলো, কত প্রভাবশালী পত্রিকা ছিল না এক সময়। হ্যাঁ, আমাদের সাথের বন্ধুরাই প্রথম আলো নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো, কারণ আমাদের একটা টিম ছিল। আমরা ক্লাস 3-4 থেকে পত্রিকা পড়তাম, বুঝতে পারছেন? খুব তো এরকম আমরা অনেক বন্ধুকে দেখেছি প্রথম আলোর জন্য এইভাবে দাঁড়িয়ে থাকে রাস্তায়, ছাপার অক্ষরে লেখা খবর। আর খবর পড়বো আমরা তখন, এই চিন্তার চাইতেও আমাদের মাথায় ছিল কি জানেন, লোক দেখানো। অনেকটা 3-4 মানে পত্রিকা পড়েই এটাই ভাল লাগে। মানে অন্যদের সাথে ক্লাস 10-এর অথবা ক্লাস 12-এর বড়রা যখন আলোচনা করে, বা বাপ চাচারা যখন আলোচনা করে, তখন আমিও বলবো যে আমি পড়ছি পত্রিকা। ঠিক আছে? এলিজি স্ট্রং নামের একজন বিখ্যাত লেখক আছে না, আমেরিকান, তার একটা বই আছে না, রিডিং ফর প্লেজার। সেখানে একটা কোট আছে, গিভ দেম সামথিং উইদাউট লেবেল, দে উইল আপসেট। সাম পিপল রিড বুকস টু টেল আদার্স আই রিড দ্য বুক। কিছু মানুষ বই পড়ে যে অন্যদেরকে বলবে যে আমি এটা পড়ছি, মানে আমি পড়ছি এটা বলার জন্য, লোক দেখানো অনেকটা। ঠিক আমাদের তখন এত বেশি ছোট ছিলাম না, 3-4-এ। তবে হ্যাঁ, 3-4 থেকে পড়তাম, এবং এটা বলার জন্যই পড়তাম যে পত্রিকা পড়ছি আমি। আমার আব্বা যখন আলাপ করতো, অথবা চাচা বা বড় বাসার বাইরে যখন কেউ আলাপ করতো, তখন একটু পণ্ডিতি দেখাই বলতাম যে হ্যাঁ, আমিও তো পড়ছি এটা, এরকম। তারপরে ক্লাস 3-তে এরশাদের নাম লিখতো কিভাবে জানেন? HM এরশাদ, এখনো যেটা লেখে। তো অনেকে এটা জানতো না, কিন্তু আমরা তখন বুঝতাম, হ্যাঁ, হোসেইন মোহাম্মদ এরশাদ, অ্যাব্রিভিয়েশনটা জানতাম। তো যাই হোক, পণ্ডিতের কিছু উপকারীও আছে, এগুলা ছোটখাটো জিনিস জানা যেত। বিএনপি হতাশায় ভরপুর, তাদের মধ্যে চরম আকারে হতাশা ভর করেছে। বলতে পারেন বিএনপির পুরো হিসাব নিকাশ প্ল্যান উল্টে পাল্টে গেছে, একদম উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, এলোমেলো হয়ে গেছে। ধর্মপরায়ণ লোকেরার মনোনয়ন পাওয়া, ধর্মহীনরা পাওয়া, ধর্মহীন বডি, ধর্মহীনদের বিরুদ্ধে ধর্মপরায়ণদের অবস্থান, সব মিলিয়ে বিএনপির ভিতরের অবস্থা কিন্তু ছেঁড়াপেড়া, কোনো হিসাব নিকাশই তাদের মিলে না। ধরেন আপনি চাঁপাইনবাবগঞ্জে 5 আসনে যাকে নমিনেশন দেওয়া হয়েছে, সে ছাত্র ইউনিয়ন করত, আপনার মির্জা ফখরুলের স্নেহের, ধর্মহীন। এখন বিএনপির ভিতরে ধর্মপরায়ণ লোক আছে না ওখানে, আরও 8-10 জন প্রার্থী, তারা এটার জন্য বেঁকে বসেছে। বেঁকে বসে তারা পুরাপুরি জামাতের সাথে একাত্ম প্রকাশ করেছে, মৌখিকভাবে না, ধারণা থেকে না, রাতে জামায়াত নেতার বাসায় গিয়ে, বুঝছেন, জামায়াত নেতার বাসায় গিয়ে বলছে যে আপনারা শক্তভাবে নির্বাচন করেন। কোনো কৌশলে তারা তাদের এখন কাজে আসছে না, সব এলোমেলো হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? কারণ তাদের রাজনীতিটা হলো ঠুনকো। আপনি দেখেন, একটা আসনেও আপনি পাবেন না যে বিদ্রোহ হয় নাই, একটা জায়গায়ও আপনি পাবেন না যে বিদ্রোহী প্রার্থী নাই, স্বতন্ত্র নামের বিএনপি প্রার্থী নাই। এর কারণ কি? তারা ভাবছে কে তাহলে এতদিন বিএনপি করে কি লাভ? অর্থাৎ একটা স্বার্থ ভিতরে কাজ করে, অথবা সেই লোকটি হয়তো নিঃস্বার্থ, কোনো স্বার্থের জন্য বিএনপি করেনি। এখন সে দেখলো আমি সব কিছু বিলিয়ে দিলাম বিএনপির জন্য, আর বিএনপি নমিনেশন দিল নেতার ভাইকে। ধরেন মির্জা ফখরুলের আসনে মির্জা ফখরুলের ভাইকে যে নমিনেশন দিছে, পাশের আসনে বিবেচনা করা হচ্ছে, এখনো তো ফাইনাল হয় নাই।
সে কোনোদিন জেল খাটছে? কোনোদিন আওয়ামী লীগের আক্রমণের শিকার হয়েছে? হয় নাই। এখন যেই লোকটি জেল খাটতে খাটতে জীবনের, আপনি বুঝেন, বিএনপি যখন ক্ষমতা থেকে যায় 2006, এখন 2025, 20 বছর আগে যেই লোকটির বয়স 50 ছিল, সেই লোকটির বয়স এখন 70। ক্যান ইউ ইমাজিন ইট? তখন যেই লোকটির বয়স 40 ছিল, সেই লোকটির বয়স এখন 60 বছর। সব বিলিয়ে দিয়েছে, কিন্তু মির্জা ফখরুলের ভাই আরাম নিছে সরকারের কাছ থেকে। তো হিসাবের খাতা শূন্য, বিএনপির হিসাবের খাতা শূন্য। বিএনপি এখন, বিএনপিতে হতাশা। দ্বিতীয় হতাশাটা কি দেখেন, তারেক রহমান অথবা বিএনপি নিজেকে সাহসী প্রমাণ করতে গিয়ে যেদিন শরীফ ওসমান হাদি 2:45 সন্ত্রাসীর ছাত্রলীগের হামলার শিকার হলো, সেদিন সন্ধ্যায় মির্জা ফখরুল সংবাদ সম্মেলন করে সাহস দেখিয়েছে তারেক রহমান আসছেন 25 তারিখে। এটা হলো তারেক রহমানের দেশে আসার 9ম ঘোষণা, 9 নম্বর ঘোষণা। দেখেন, 8 বার যারা মিথ্যা কথা বলেছে অথবা ভুল ইনফরমেশন দিয়েছে, একটা বারো ব্যাখ্যা দেয়নি। আমরা তো বলছি না তারেক রহমান এখনই আসুক, তাই না? কেউ বলছে, কেউ দাবি করছে, করে নাই, কেউ দাবি করে নাই, কারণ মানুষ বুঝে পরিস্থিতি। কিন্তু বিএনপির নেতারা বারবার ঘোষণা দেয় আমাদের নেতা আসতেছে। এখন যে আসলো না, সেটার জন্য একটা ব্যাখ্যা দিবে না যে এই কারণে আসে নাই। ব্যাখ্যা না দেওয়া হইলো মানুষকে অপমান করা। আপনি তাহলে কার উদ্দেশ্যে বলছেন যে তারেক রহমান আসতেছে? যার উদ্দেশ্যে বলছেন যে তারেক রহমান আসতেছে, না আসার কারণে তার উদ্দেশ্যে আপনি দুঃখ প্রকাশ করতে হবে, ব্যাখ্যা দিতে হবে। দুঃখ প্রকাশ দরকার নাই, পাবলিক ম্যাটার। আপনি ক্ষমা চাইতে হবে বা ব্যাখ্যা দিতে হবে, তাই না? কিন্তু 8 বারের একবারও তারা করে নাই। নভেম্বরে এসে তারা ঘোষণা দিয়েছে 25শে নভেম্বর তারেক রহমান আসবে। ক্রিসমাস, 25শে নভেম্বর ক্রিসমাস না? ক্রিসমাসে না না আইসা 31 আসলে পারে। স্বদেশ প্রত্যাবর্তন দিবস তারেক রহমানের। তুমি যদি ইতিহাস গড়তে চাও, তুমি নিজেই ইতিহাস হয়ে উঠবে। তোমার আগমনের দিনটাই ইতিহাস হয়ে যাবে। ঐতিহাসিক দিনে আগমন করতে গিয়ে নিজেকে সেই ইতিহাসের অধীনে নিয়ে যেও না। ক্রিসমাস এমনিতে একটা ইনোসেন্ট, একটা পবিত্র দিন, খ্রিস্টানদের জন্য পবিত্র দিন। সেই দিনটাতে এমনিতেই 1000 বছরের ইতিহাসের দিন, সেই দিনে আসার দরকার কি? না, আপনি 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 21শে ডিসেম্বরে আসেন, আপনি 29শে ডিসেম্বরে আসেন, সেটাই ইতিহাস হয়ে যাবে। আপনি নিজেই ইতিহাস হয়ে যাবেন। আপনি ঐতিহাসিক দিনে আসার দরকার নেই। তো যাই হোক, এখন নভেম্বরের মতো আসতে পারবে কিনা, নাকি আমরা 10ম ঘোষণা শোনার জন্য প্রস্তুতি নিব, সেটি দেখার বিষয়। তবে বিএনপিতে এই যে প্রার্থীরা পিছিয়ে যাচ্ছে, আজকে দেখলাম, গতকাল দেখলাম একজন প্রার্থী ঘোষণা দিয়েছে তিনি প্রার্থী হবেন না, নমিনেটেড দল থেকে। এই অবস্থা বিএনপির। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।